থ্যাংক ইউ। আসলে ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস এবং কান্ট্রিজ ইকোনমি, দিস টু আর হাইলি কোরিলেটেড। যদি আপনার ইকোনমি একটু ডাউন ট্রেন্ডে চলে যায়, ব্যাংকও কিন্তু স্টিল চলে। কারণটা হলো যে ব্যাংকের ক্যাপিটাল খুব কম, only about 10%। ব্যাংক চলেই কাস্টমারদের টাকা, কাস্টমার্স মানে সিটিজেন্স অফ দ্য কান্ট্রি। তো যদি দেশের ইকোনমি খারাপের দিকে যায়, স্লো হয়ে যায়, তাহলে লোকজনের টাকা পয়সা কমে যাবে। লোকজন তখন ব্যাংকে টাকা রাখতে পারবে, ব্যাংক কিন্তু এফেক্টেড। আমরা প্রেজেন্ট সিচুয়েশন যদি একটু অ্যানালাইজ করি with the help of different reports submitted by different groups, একটা হলো আমাদের স্টক এক্সচেঞ্জ সেক্টর, দেখবেন যে ইটস নট অপারেটিং ওয়েল। আরেকটি বড় যেটা আমরা দেখতে পেলাম যে সঞ্চয়পত্র, যেটাকে কোনোভাবেই কমানো যাচ্ছিল না, এখন দিস ইজ অ্যাবসলিউটলি এট এ লো এন্ড। নতুন তো খুব কমই হচ্ছে, এমনকি পুরনো সঞ্চয়পত্র ভাঙিয়ে খাচ্ছে লোকে, কারণ লোকের হাতে টাকা নাই। দিস ইজ বিকজ the country's economy has gone down because of COVID. কোভিড হতে কেন হলো এটা? একটা হলো আনএমপ্লয়মেন্ট হয়ে গেছে। যেমন যদি পোশাক খাতের কথাই ধরি, বাইরের থেকে আমরা কিন্তু অর্ডার খুব বেশি পাচ্ছি না, যে কারণে তারা বেশ কিছু ওয়ার্কারকে কাউকে ছাঁটাই করেছে, কখনো ক্লোজ ডাউন করে দিয়েছে। সো দের ইজ সিভিয়ার আনএমপ্লয়মেন্ট, ল্যাক অফ অপরচুনিটি টু ওয়ার্ক। আর তাতে হলো কি, তখন তারা তখন সমাজের বোঝা হয়ে গেল, এবং যেটা আমি বলতে পারি যে আমাদের ডিপোজিটেরও আস্তে আস্তে করে কমে যাচ্ছে। সঞ্চয়পত্র একটি ইন্ডিকেটর, বড় ইন্ডিকেটর বলে আমার কাছে মনে হয়। সঞ্চয়পত্র যখন লোকে ভাঙিয়ে খাচ্ছে, রাখতে পারছে না, কারণ দিস ইজ ওয়ান সেক্টর। আপনি যদি 6 মাস আগ পর্যন্ত, গত বছরের ডিসেম্বর পর্যন্ত বলি, এটা কখনো নিচে যায়নি। ইট অলওয়েজ ওয়েন্ট আপ, আপ অ্যান্ড আপ। এবং গভর্নমেন্ট ওয়াজ ওয়ারিড অ্যাবাউট ইট, যে এত টাকা একটু আমাদের সুদ দিতে হবে, কি করে দেবো, যার জন্য তারা কিছু সুদ কমালো, ইন দ্য সেন্স যে 5% না কত যেন কমালো তারা। তো সেখানে এখন আমরা দেখতে পাচ্ছি যে এটা তো কমছেই, এটা বাড়ছেই না, এখন কমে যাচ্ছে। সো দিস ইজ ওয়ান গুড ইন্ডিকেটর যে আমরা বুঝতে পারছি জনগণের হাতে টাকা পয়সা কমে গেছে। টাকা পয়সা কমে গেলে যেটা হবে, ব্যাংকের ডিপোজিট কমে যাবে, ব্যাংকের ডিপোজিট আসছে না। এবং যারা লোন নিয়েছেন তারা অবশ্য এখানে দুটো কথাই আছে, আগেও কিন্তু ভালো সময়ও লোন ফেরত আসছিল না। অ্যাপার্ট ফ্রম দ্যাট, ভালো লোন গুলো হচ্ছে যারা, they have also not been able to pay back their debts. এতে করে ব্যাংকগুলো একটা খুব ঝামেলার মধ্যে পড়ে গেছে। তো এটাকে আমরা যদি একটা দুষ্ট চক্র বলি এইভাবে, যে কোভিড এর ফলে যেটা হচ্ছে, আমাদের রিডিউসিং ইনকাম একটা বড় ফ্যাক্টর, তারপরে আনএমপ্লয়মেন্ট সেটা আরেকটা ফ্যাক্টর, লো পারচেজিং ক্যাপাসিটি লো হলে লো প্রোডাকশন হলে এগেইন আনএমপ্লয়মেন্ট। তো এই যে দুষ্ট চক্রটা শুরু হয়ে গেছে আমাদের কান্ট্রিজ ইকোনমিতে, সেটাই কিন্তু আমাদের ব্যাংকিং সেক্টরকে এফেক্ট করেছে। আমি মনে করি এটাই এখন ব্যাংকের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আরেকটি উৎস চ্যালেঞ্জও এসছে, এটা আমি কোভিডকে দায়ী করবো না, এটার জন্য দায়ী স্বয়ং গভর্নমেন্ট। এই জন্য দায়ী, এই যে 9/6 যেটা করলেন, I am not against lowering the interest rate. It's okay, but it should come in the market way, automatically. It should not be imposed upon. So, যখনই 9 আর 6 ফিনান্স মিনিস্ট্রি ইম্পোজ করলো, তখনই ব্যাংকের ভেতরের কিছু সমস্যা তৈরি হলো। কারণ ম্যানেজমেন্ট, যারা এমডি বা অন্যান্য যারা থাকেন বোর্ড, তারা তখন নিজেদেরকে বেশ কিছুটা হাত পায়ে বাঁধা মনে করলেন। So this feeling, apart from the fact যে আমি তো মনে করি যে 9% নেমেই আসছে, এটাকে ইম্পোজ করার তো কোনো দরকার ছিল না। আমি মনে করি গভর্নমেন্ট হ্যাজ বিন wrongly advised by some wrong persons, যাদের এটা ডিউটিও না, আউট অফ দ্য ওয়ে তারা উড়ে এসে জুড়ে বসে
গভর্নমেন্টের অ্যাডভাইজারি রোলে হয়তো ছিলেন, তারা এসে বাংলাদেশ ব্যাংককে কন্ট্রোল করার চেষ্টা করছে এবং সেখান থেকে কাজটা বাংলাদেশ ব্যাংক করছে এবং অ্যাপারেন্টলি আপনি বাংলাদেশ ব্যাংকে দোষও দিতে পারবেন তারা কেন নয় করলো, কিন্তু দে হ্যাভ বিন রাদার অর্ডার টু ডু ইট। এই যে সেন্ট্রাল ব্যাংকে গভর্নমেন্টের অর্ডারে কাজ করা, দিস ইজ অ্যানাদার আমি বলবো ইজ বিগ প্রবলেম, বিগ প্রবলেম, কারণ সেন্ট্রাল ব্যাংক ইজ দি only agency to guide, monitor and regulate the banking system. সেটা নষ্ট করে ফেললো গভর্নমেন্ট তাদের ইন্টারভেনশনের জন্য। সো এটা যদিও কোভিডের না, কিন্তু কোভিড আসাতে এই প্রবলেমটা আরো আমি তো বলবো যে বেশ কিছুটা বেড়ে গেছে। এটার যে ফলশ্রুতি সেটা আমরা বেশ দেখতে পাচ্ছি। সেই জন্য চ্যালেঞ্জ এখানে বহুমুখী হয়ে গেল। একটা হলো ইকোনমি রিভাইভ করা, এবং যেখানে এগেইন ইট ইজ রিলেটেড টু ব্যাংকিং, ব্যাংকস ক্যান অলওয়েজ হেল্প ইন রিভাইভিং দ্য ইকোনমি, এটা একটা। তার চাইতে বড় চ্যালেঞ্জ আমার কাছে মনে হয়েছে সেন্ট্রাল ব্যাংকে যে ক্ষমতার অভাব নাই, এনাফ পাওয়ার ইন দ্য হ্যান্ডস অফ সেন্ট্রাল ব্যাংক, যেটা আমাদের আইনগুলি পড়লে বুঝতে পারি, কিন্তু ক্ষমতা থাকা এবং ক্ষমতা প্রয়োগ করার দক্ষতা এই দুটো কিন্তু ভিন্ন। সো নাও দি চ্যালেঞ্জ ইজ নট পাওয়ার, চ্যালেঞ্জ হলো পাওয়ারটাকে বাস্তবায়ন করা, ইমপ্লিমেন্ট করা। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ ব্যাংক একটা শ্যাডো ডিপার্টমেন্ট করে ফেলা হয়েছে, যা সেন্ট্রাল ব্যাংকের জন্য মারাত্মক হুমকি এবং ন্যাচারালি ব্যাংকের উপরে একটা মস্ত বড় শ্যাডো হয়ে পড়েছে। সেই জন্য যেমন আমি যদি এক্সাম্পল বলতে চাই, এটা ঠিক কোভিডের জন্য না, বাট এগেইন কোভিডের জন্য কনসেন্ট্রেট হয়েছে, আগের থেকে এটা শুরু হয়েছিল। যেমন আইনে ছিল একটি ব্যাংকে বা যে কোনো ব্যাংকে পরিবার থেকে, পার্টিকুলার পরিবার থেকে দুজনের বেশি সদস্য বা ডিরেক্টর থাকবেন না। এটা খুবই জাস্টিফাইড, কারণ ব্যাংক যদি পরিবারের অন্তর্ভুক্ত হয়ে যায়, পারিবারিক ব্যাংক হয়ে যায়, তাহলে জনগণের টাকার সেফটি কমে যাবে। ওই পরিবারের টাকা তো ব্যাংকে থাকে না, ব্যাংকে থাকে জনগণের টাকা। আর পরিবার থেকে যদি বেশি সদস্য থাকে বোর্ডে, তারা তো জনগণের টাকা খেয়ে ফেলবে, নষ্ট করবে এবং সঠিকভাবে বিনিয়োগ করবে না। সেটাই হলো। আগে যে দুজন ছিল, আমার মনে আছে, আমি তো বহুদিন যাবত সেক্টরে জড়িত, আমাদের সাইফুর রহমান সাহেব একদম অনেকদিন আগে, উনি অনেক সময় আলাপ করতেন আমাদের সঙ্গে, জানে কি বর্তমান মুখ্যমন্ত্রীরা করেন না। তিনি বললেন যে একজনের বেশি থাকা উচিত না, কিন্তু আই এম আন্ডার হেভি প্রেশার, পলিটিক্যাল প্রেশার, কি করি বলতো। আমরা যারা ছিলাম আমরা বললাম যে স্যার অবশ্যই না হলে এখন পলিটিক্স নিয়েই তো আমাদের চলতে হয়, দুজন রাখেন, বাট নেভার মোর দ্যান টু। চাপ তো অনেকগুলো করার, তাহলে তোমরা বলো দুজন, দুজনের উপরে কোনো মতেই না আমরা ব্যাংকের মোটামুটি একমত, এবং উনি তখন দুইজন করলেন। আমার মনে হয় এটাই যথেষ্ট ছিল। এখন একটু ক্লিয়ারলি বলতে হয় কথা, সরকারের উচ্চ মহলের প্রিয় পাত্র একটি পরিবার, সেই পরিবারের যে ব্যাংক, সেই ব্যাংকের পরিচালনা পরিষদে ওই পরিবারের 5 জন সদস্য ছিল, যখন 2 জন মাত্র নিয়ম ছিল, আইন ছিল। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছ থেকে চিঠি গেল যে ইউ মাস্ট কারেক্ট ইট, তোমরা কোন 2 জনকে রাখবে এটা রেখে আমাদেরকে জানাও। দেখুন, since they were connected with the high ups in the government, maybe in the highest position যারা আছেন তারাই, সেই ব্যাংক রিফিউজ টু রিপ্লাই ইভেন, এবং 5 জনই রয়ে গেল কিছু করে। অল্প দিনের মধ্যে দেখা গেল বাংলাদেশ ব্যাংক সমানে রিমাইন্ডার দিয়ে যাচ্ছে, কিন্তু এইসব প্রতাপশালী লোকদের কাছে বাংলাদেশ ব্যাংক তো কোনো ব্যাপারই না। তখন উল্টো একটা বিল আনা হলো যে না, হ্যালো, হ্যাঁ, এক পরিবার থেকে 4 জন নেওয়া হবে। আমরা ভেহেমেন্ট আপোজ করলাম, দিস ইজ অন রেকর্ড, যে সেন্ট্রাল ব্যাংকের কাছে ওপিনিয়ন চাওয়া হলে তারা পরিষ্কার বলে দিল যে না, 4 জন হওয়াটা ঠিক হবে না। এই কারণে তাদের উপরে যখন অনেক উপর থেকে চাপ আসলো টু রিভাইজ ইট, তখন তারা একটা রিভাইজ লেটার দিল, সেটাও রেকর্ডে আছে। সেখানে ইনিয়ে বিনিয়ে তারা বললো যে করা যেতে পারে
আচ্ছা, সেকেন্ড আসেন পার্লামেন্টারি কমিটি। ওই সময় পার্লামেন্টারি কমিটিতে যখন ওটা গেল, ফার্স্ট তাদের সিদ্ধান্ত ছিল যে নো, দিস ক্যানট বি ডান, 4 জন হবে না। তার উপরও চাপ আসলো, এবং বুঝতেই পারছেন চাপটা কোথা থেকে আসে। ফলে দ্বিতীয়বার তারা অ্যামেন্ড করে বললো যে হ্যাঁ হতে পারে, একই বোর্ড, একই পার্লামেন্টারি কমিটি। তারপরে সেটা পাশ হলো। কারণ আমি অনেক এমপি কে জিজ্ঞেস করলাম, পরিচিত অনেক, বলে যে কি যে করবো ব্যাংকার সাহেব, কিন্তু আমরা তো চাই না, কিন্তু এটা যদি আমি এগেইনস্টে যাই গভর্নমেন্টের বিল, তাহলে আমার এমপি পদ চলে যাবে। সো দে হ্যাড টু এগ্রি উইথ। এইটা কি ডেমোক্রেসি হলো? এইটা কি ইকোনমিক্স হলো? এইভাবে দেশ শাসন চলছে। আচ্ছা, এই প্রথম বাংলাদেশ ব্যাংকের ঘাটটা মটকানো হলো। এবং দেখুন, একটু খুঁজে দেখেন, নামটা নাই বললাম আমি, আপনারা পাবেন। সেই ব্যাংকের পরিচালনা পরিষদে এখনো 5 জন সদস্য এক ফ্যামিলি থেকে আছে, যাদের 2 জন দেশ থেকে এখন পালিয়ে গেছে থাইল্যান্ডে। তো বুঝতেই পারছেন কোন লাইন। তো সেইখানে বাংলাদেশ এখন 4 জন হওয়ার পরেও তারা ল ভঙ্গ করছেন, বাংলাদেশ ব্যাংক নির্বাহ কিচ্ছু করতে পারছে না। সো দিস ইজ দ্য পজিশন অফ সেন্ট্রাল ব্যাংক, দিস ইজ দ্য পজিশন অফ ব্যাংকিং। এখানে গভর্নমেন্ট যদি এইভাবে ব্যাংক চালাতে চায়, তাহলে তো ব্যাংক চলবে না। নাও देयर আর মেনি মোর থিংস, যেমন আমাদের সিআরআর কমানো হলো, যেটা সবাই জানেন বলে উল্লেখ করছি। সিআরআর কমানো হলো, বাংলাদেশ ব্যাংক কমাতেই পারে। তো বাংলাদেশ ব্যাংকের গভর্নর বাংলাদেশ ব্যাংকে বসে অর্ডারটা দিবেন কেন? একটা হোটেলে গিয়ে, সেখানে অর্থমন্ত্রীও ছিলেন, অর্থমন্ত্রীর মুখ দিয়ে প্রকাশ করা হলো যে সিআরআর বাংলাদেশ ব্যাংক কমাতে সম্মত হয়েছে। এটি কি বাংলাদেশ ব্যাংকের অথরিটিকে এক্সারসাইজ করা হলো, না ডিনাই করা হলো? যাক, এরকম অনেক এক্সাম্পল আর বলে লাভ নাই এখন। এই কারণে বাংলাদেশ ব্যাংক পর্যদস্ত। তো সেই জন্য আমি বলবো যে বাংলাদেশ ব্যাংকের রেস্টোর না করা পর্যন্ত, কোভিড বলেন যাই বলেন, কোনো কিছু থেকে উদ্ধার হবে না। আর বাংলাদেশ ব্যাংকের রেস্টোর করতে পারলে কোভিড এর প্রবলেমও আমরা ইনশাল্লাহ সলভ করতে পারবো, আদার প্রবলেমসও পারবো। নাম্বার ওয়ান থেকে, ওই যে ব্যক্তিটি একটা অ্যাডভাইজারি রোলে বসে ব্যাংকের সাথে সম্পর্ক নাই, গভর্নরকে ডিকটেট করে, বাংলাদেশ ব্যাংকে ডিকটেট করে, ব্যাংককে ডিকটেট করে, তার নেওয়া কোটি কোটি টাকা, 100 কোটি টাকার লোনও, 100 কি 1000 কোটি টাকার লোন কোনোদিনই আদায় হয় না। বারে বারে করে তাকে রিশিডিউল করতে হচ্ছে, এবং বাংলাদেশ ব্যাংকের ঘাড়ে চেপে সেটাকে রিশিডিউল করানো হচ্ছে। এবং তারই কারণে এই আজকে 2% মাত্র টাকা জমা দিয়ে আপনার লোন গুলো রিশিডিউল হয়েছে। আপনারা একটু খোঁজ করে দেখেন সেই ব্যক্তিটি কে। সেই ব্যক্তিটি ভালো করে বাংলাও বলতে পারে না। তো এই যদি দেশের অবস্থা হয়, এবং দেশের মাননীয় প্রধানমন্ত্রী বা সরকার প্রধান যদি এইগুলো তার নজরে না আনেন, তিনি, তার এগুলো বোঝার, প্রধানমন্ত্রী সবকিছু বুঝবেন দরকার নেই, কিন্তু তার তো প্রপার অ্যাডভাইজার থাকতে হবে। তার অ্যাডভাইজার ব্যাংকিং বা ইকোনমিক্স এর জন্য হবে একজন ভালো ইকোনমিস্ট, একজন না কয়েকজন। তিনি কয়েকজনের কথা শুনে তারপরে তিনি ঠিক করবেন তার গাট সেন্স দিয়ে। তা তো হচ্ছে না। তিনি আমার জানা মতে আওয়ামী লীগ সমর্থক, বঙ্গবন্ধুর সমর্থক যারা বাংলাদেশ ইকোনমিস্ট আছেন, ঢাকা ইউনিভার্সিটি সহ অনেক ইউনিভার্সিটিতে আছেন, ওই তিনি তো তাদের সঙ্গে পরামর্শ করেন না। তিনি তার পরামর্শ হলো ওই 2-1 জন অ্যাডভাইজার, তাদের কথা নিয়ে চলেন। তো এর থেকে আমি খুব সরাসরি কথাগুলো বলে ফেললাম, তার উপায় নাই। কারণ যখন দেখছি যে ব্যাংক ডুবে যাচ্ছে, তাকে রক্ষা করতে হলে এই কথাগুলো বলতেই হবে। এবং আমি একা তো বলেই যাচ্ছি, আপনারা এই ফোরাম থেকে যদি আরো কেউ বলেন, ভালো হয়। কারণ তাহলে সরকার মনে করবে যে একটি ব্যক্তি কথা বলে আর কেউ বলে না, কাজে আমার যে বলা ঠিকই আছে। আমার মনে হয় ব্যাংকারদের ভয়েস আর একটু, যদি এগুলো এগ্রি করেন আপনারা, আর যদি মনে করেন যে না গভর্নমেন্ট যেভাবে চালাবে ওভাবে চলাটাই সঠিক, তাহলে তো আর কিছু করার নাই। তাহলে গভর্নমেন্টও ডুববে, আপনারও ডুববে, ব্যাংকও ডুববে, সব একসাথে ডুববে। তো এই হলো আমার মোটামুটি ভাবে একটা ব্যাপার। আর এটাকে এখন যদি বলেন যে কিভাবে এই ইম্প্যাক্ট থেকে বের হয়ে আসে, হুইচ ইজ ইম্পর্টেন্ট, কিভাবে করা যায়, আমার প্রথম বক্তব্যই হবে গভর্নমেন্ট ফার্স্ট উইল গিভ এ ডিক্লারেশন henceforth prime minister or minister or anybody in the government, they will not interfere in the activities of central bank, এবং তারা তাদের যে পাওয়ার, ব্যাংকিং কোম্পানিজ অ্যাক্ট, বাংলাদেশ ব্যাংক একটা আছে, তারা যথাযথ প্রয়োগ করবেন। এবং এগুলোর জন্য অর্থ মন্ত্রণালয় বা কারো সম্মতির কোনো প্রয়োজন নাই। আমি এখানে উল্লেখ করতে চাই, যারা
ডক্টর ফখরুদ্দিন যখন গভর্নর ছিলেন তখনকার কথা, 2004 সালের কথা। একটি মাত্র বিধি ছিল বাংলাদেশ ব্যাংক অর্ডারে, সেকশন 7, যে গভর্নমেন্ট ইচ্ছা করলে জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে কথাবার্তা বলতে পারবেন। সো দ্যাট ওয়াজ দ্য প্রভিশন। ফখরুদ্দিন সাহেব, হি ওয়াজ এ ভেরি ইন্টেলিজেন্ট ম্যান, তিনি তখন ওটাকে, আইনটাকে তুলে দিলেন যে না, বাংলাদেশ ব্যাংকের সঙ্গে গভর্নমেন্ট কথাই বলতে পারবে, কারণ বাংলাদেশের মতন জায়গায় কথা বলতে দিলেই কথার অনাচার হয়। তুলে দিলেন। এখন আইনে নাই, আপনার খোঁজ নিয়ে দেখেন, 7 নম্বর ধারা ওটাকে তুলে দেওয়া হয়েছে। তার বদলে একটা টাস্ক ফোর্স করা হয়েছে, কম্প্রাইজিং মিনিস্ট্রি অফ ফাইন্যান্স এন্ড বাংলাদেশ ব্যাংক পিপল। ওই টাস্ক ফোর্স এর কাছে দিতে হবে যে কোনো বিষয়ে আলাপ করতে হলে, বোধ বাংলাদেশ ব্যাংক অর গভর্নমেন্ট। আজ পর্যন্ত টাস্ক ফোর্স বসে নাই, কোনো জিনিস রেফার করা হয় নাই। মিনিস্ট্রি অফ ফিনান্স, এমনকি প্রধানমন্ত্রীর দপ্তর থেকেও পুরো অর্ডার চলে আসে বিভিন্ন জায়গায়। এইটাকে বন্ধ করতে না পারলে আপনাকে, প্রফেশনালিজম আর ডিক্টেটোরিয়ালিজম একসঙ্গে চলে না। সেই জন্য প্রফেশনালিজমকে এস্টাবলিশ করতে হলে ওই ডিক্টেটোরিয়ালিজমকে বন্ধ করতে হবে, বাংলাদেশ ব্যাংকে কাজ করতে দিতে হবে। এবং বাংলাদেশ ব্যাংক কাজ না করলে সরকার বলতে পারে কি তোমরা কাজ করছো না কেন, সেটা ঠিক আছে, কিন্তু কেন আমার কথা শুনবে না, এটা তো বলা যাবে। সো দিস ইজ নাম্বার 1। এবং একবার যে ক্ষতি হয়ে গেছে, এটাকে পোষাতে হলে অনেক অনেক সময় লাগবে, কারণ প্রথম বাংলাদেশ ব্যাংক ডিসিশন নিতে ভয় পাবে, এনকারেজ করতে হবে ডিসিশন নিতে, তারপরে আস্তে 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 করে ঠিক হবে। ইট উইল টেক সাম টাইম, ড্যামেজ হ্যাজ বিন ডান, সেই কাজে এর থেকে বিকল্প সময় লাগে। সেকেন্ড, ব্যাংকগুলো রাষ্ট্রায়ত্তই হোক এবং প্রাইভেটই হোক, উভয় টাইপের ব্যাংকে আমি একটি রোগ দেখতে পাচ্ছি, যেটা এই যে কোভিডের চাইতে কোনো অংশে কম না, ধরলে আর ছাড়ে না। সেইটি হলো মালিক। রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মালিক সরকার, আর প্রাইভেট মালিকের ব্যাংকের মালিক হলো মালিক পক্ষ, যাদের 10% বেশি কিন্তু শেয়ার নাই, তাদের মালিকানায় টোটাল শেয়ার হোল্ডিং 10% ব্যাংকে, দু একটা ব্যাংকে 11% আছে, এর বেশি নাই। তারা কিন্তু ডিকটেট করছে যে মানুষদের, অর্থাৎ সাধারণ মানুষদের টাকায় ব্যাংক চলে, তাদের একজন রিপ্রেজেন্টেটিভও ব্যাংকে নাই। হ্যাঁ, বলতে পারেন যে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর আছে, আছে। তারা কার? তারা কি জনগণের? তারা কি আমানতকারীর? নো। তাদের কিন্তু বোর্ডের থেকে মালিক পক্ষ সিলেক্ট করে দেন, তারা মালিকদেরই ফলোয়ার বৃদ্ধি করে, মালিকদেরই সৌন্দর্য বর্ধন করে। সেই জন্য ভারতের মতন করতে হবে। বাংলাদেশ ব্যাংক এখন তারা যেটা করেন, মালিকরা চাইলে বাংলাদেশ ব্যাংক অনুমোদন দিয়ে দেন না, এটা না করে বাংলাদেশ ব্যাংক প্যানেল তৈরি করে দেয় যে দিজ আর দ্য পিপল, যারা ইন্ডিপেন্ডেন্ট, যারা নলেজেবল এবং যারা নীতিবাদী, অর্থাৎ কেউ বললেই টলাবে না, এমন লোক আছেন। তো সেইখান থেকে মালিকদেরকে চয়েস করতে হবে। এইটা করলে আমার মনে হয় কিছুটা ব্যাংকের মধ্যে গতি ফিরে আসবে। কারণ একটা সিগন্যাল দিতে হবে যে ইউ উইল রান প্রফেশনালি, যা হবার হয়ে গেছে। henceforth government or no strong sector or section will interfere with the professional activity. এটা করতে পারলে আমরা গ্র্যাজুয়ালি বেরিয়ে আসবো। আর কোভিড থেকে বেরোনোর ব্যাপারটা তো ইকোনমির উপরে নির্ভর করে, এইটা কিন্তু হাইলি কোরিলেটেড, আগেই বলেছিলাম। ব্যাংক ইচ্ছা করলে, ব্যাংক ইন্ডিপেন্ডেন্টলি চললে কিন্তু কোভিড থেকে, কোভিডের যে ক্ষতি থেকে বেরিয়ে আসাটা কম্পারেটিভলি সহজ হবে। সেই কারণে ব্যাংকে কাজ করতে দিতে হবে। আর ওই যে লোন, ক্লাসিফাইড লোনের ব্যাপারে অনেক অনাচার হয়ে গেছে, 2% নিয়েও করা হয়েছে, ওগুলো আসবে না ওই টাকা বলে দিচ্ছি। কিন্তু এখন থেকে কিন্তু আমাদেরকে ক্লাসিফাইড লোন রিকভার করার ব্যাপারে স্ট্রিক্ট হতে হবে, সরকারকেও সেই ব্যাপারে মদত দিতে হবে। কারণ একটা ব্যাপার কি, সরকার হলো দেশের মধ্যে সবচেয়ে শক্তিশালী সংস্থা। সে যদি ইন্ডিপেন্ডেন্ট না হয়, সে নিজে যদি প্রফেশনাল না হয়, সে যদি গভর্নেন্স না বোঝে, তাহলে কারো পক্ষে দেশের মধ্যে সঠিকভাবে কাজ করা সম্ভব হবে না। ওই স্বাস্থ্য দপ্তর যেমন জর্জরিত, বুঝতে সময় লেগেছে, ব্যাংকিং সেক্টর জর্জরিত, বুঝতে পারছি কিন্তু বুঝতে দেওয়া হচ্ছে না। এনিওয়ে, আমার মনে হয় আমি এই পর্যায়ে থামি, পরে দরকার বলবো, কারণ প্যানেলে তো অনেকেই আছেন, আমরা তাদের বক্তব্য। থ্যাংক ইউ স্যার।
থ্যাংক ইউ স্যার, লট অফ ইনসাইট, লট অফ ইন্টারেস্টিং ইনসাইট, লট অফ অ্যাকচুয়ালি অনেকগুলো এরিয়াস আপনি কভার করেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। নাও উইল মুভ অন টু ডক্টর মোহাম্মদ তারেক স্যার। তারেক স্যারের কাছে জানতে চাই, যেহেতু আমরা গতকালকে দেখলাম স্যার বাংলাদেশ ব্যাংক